ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডের লাস্ট সিনে দেখা, যেখানে জি সেনিয়র ফাদার মেন ক্যারেক্টারকে সত্য দিয়েছিল যে সে ডিমনিক ব্লাড দিবে, কিন্তু তার বদলে তার জি ফ্যামিলিতে মেন ক্যারেক্টারকে বিয়ে করতে হবে বা বলতে পারো ম্যারি করতে হবে। তা এখন আমরা দেখতে পারি যেখানে হ্যাভিলি সোয়ার্ড কিং জি সেনিয়র ফাদারকে বলছে যে জি ফ্যামিলির লিডার, আপনি যেই ওয়ার্ডটা ব্যবহার করবেন সেটি একটু ভাবে চিন্তে ব্যবহার করবেন। তখন এই কথা শুনে সে হাসতে হাসতে বলে ঠিক আছে ঠিক আছে, সে যদি এখন ম্যারি নাও করতে চায় তা আপাতত প্রথমের দিক তো কমপক্ষে ফাদার ইন ল বানানোই তো যায় না, এটাতে অত খারাপ আইডিয়াও না। তখন এই কথা শুনে জি সেনি অনেকটাই চমকে যায়। সে বলে যে ফাদার, তাহলে কি আপনি এখানে এসেছেন যে আমাকে ম্যারি দেওয়ার জন্য, ম্যারি করানোর জন্য, বিয়ের নিয়ে কথা বলতে এখানে এসেছেন? হ্যাঁ, আমি আমি বলতেছি কেউ যদি রাজিও হয় আমি রাজি না, আমি বিয়ে করব না। তখন এই কথা শুনে তার ফাদার তাকে বোঝাতে বোঝাতে বলে যে আমার লিটল প্রিন্সেস, ফিলিংস তো আস্তে আস্তে আসে তাই না? হ্যাঁ, আর তাছাড়া এটা কি এখনকার ট্রেন্ড না যে প্রথমে বিয়ে তারপর আস্তে আস্তে ভালোবাসা ফিলিংস আসে? হ্যাঁ, তখন এই কথা শুনে সে রাখতে রাখতে সেখান থেকে চলে যায় আর বলে যে ফিলিংসের খারাপ মা, আমি এখান থেকে চলে গেলাম, আর আমি বিয়ে করবো না মানে করবোই না। তারপর সে চলে যায়। তখন তার ফাদার মেন ক্যারেক্টারকে বলে জিয়াংজেন, একটা কাজ করো, তুমি কিছুদিন আমার বাড়িতে থেকে যাও, এখানেই থাকো, আর এখানে ব্যবস্থা আছে, তুমি এখানে থেকে যাও, আর যদি কোনো কিছুই না হয় তাহলে আমরা এসব ভুলে যাবানি। ওকে, মানে এখনও সে মেন ক্যারেক্টার আর জিয়াংজেনের ম্যারি নিয়ে পড়ে আছে, ওকে, বিয়ে নিয়ে পড়ে আছে। যাই হোক, তখন এই কথা শোনার পর মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে আঙ্কেল জি যা বলে তাই। কিন্তু তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে জি সেনু আমাকে কোনোভাবে পছন্দ করে না, আর এখানে যদি আমি কিছুদিন থেকে যাই এটা আমার কোনো ক্ষতি তো হচ্ছে না, আর এছাড়াও সে একজন কিং, আর তার কাছ থেকে আমি সরাসরি আমার সেই ডিমনিক যে ব্লাডটি সেটা আমি পেয়ে যেতে পারি। মানে এক কথায় ভাই, আমি এখানে জানি না যে এখানে যে কিং র্যাঙ্ক বা গড র্যাঙ্ক যে বোরের গডগুলো সেইগুলো কী হিসাবে দিচ্ছে, কিন্তু আই থিঙ্ক যে গড র্যাঙ্কের নিচে হয়তো কিং র্যাঙ্ক, ওকে, তার উপর হয়তো গড র্যাঙ্ক হতে পারে, ওকে, আমি সেও তো না, কিন্তু আন্দাজ। তারপরে আমরা দেখতে পারি নাইটে বা সোজা বাংলায় রাত্রে, যেখানে মেন ক্যারেক্টারের সামনে ডিভাইন ডিমনিক ব্লাডের 10টি শিশি বা 10টি বোতল সামনে পড়ে আছে। মেন ক্যারেক্টার এগুলো দেখতেছে আর মনে মনে ভাবতেছে এই ডিভাইন ডিমনিক ব্লাড অনেক বেশি পাওয়ারফুল, এগুলো এতই বেশি পাওয়ারফুল যে সাধারণ মানুষ যদি এটি খেয়ে ফেলে তাহলে কমপক্ষে তাকে যে কিং র্যাঙ্কে পাওয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারে, এত পাওয়ারফুল। হ্যাঁ, এটা যেমন কুল লাগতেছে তেমন বেশি দামি, কস্টলি। এক কথায় মেন ক্যারেক্টার বোঝাতে চাইতেছে যে তার যে দুটি বল আছে সেই দুটি বিক্রি করেও সে এটা কিনতে পারবে না। যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার সেগুলো ভাবতেই ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যে এখানে আঙ্কেল জি তাকে বলেছিল যে এই ডিভাইন ডিমনিক ব্লাড অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি বিপজ্জনক, এটা ইউজ করার সময় সাবধানে ইউজ করতে। তাই এই কথা মনে করে মেন ক্যারেক্টার তাকে থ্যাংক ইউ জানায় যে থ্যাংক ইউ। তারপর মেন ক্যারেক্টার তার লিটল জিয়াকে বেরোতে বলে আর সে বেরিয়ে আসে, কিন্তু সে তখন মাথা নিচে করে বসে আছে, তার মন খারাপ। এটা দেখে মেন ক্যারেক্টার বলে তুমি মাথা নিচু করে আসো কেন? হ্যাঁ, তখন এই কথা শুনে সে বলে যে লিটল লাইন আমাকে পছন্দ করে না, সে আমাকে লাথি দিয়ে বের করে দিতে চাচ্ছে। তখন এই কথা সে মেন ক্যারেক্টার বলে যে সে কি তোমাকে মারছে? হ্যাঁ, তখন এই কথা শুনে সে বলে যে না, আমাকে মারে নেই, আর তাছাড়াও আমি কোনো সময় কোনো কী বলে ওমেন, ভাই কী বলবো, মেয়ে পোকাকে আমি আঘাত করি না। ভাই এত বড় বড় কথা কই আমার কয়। যাক, এই কথা শোনার পর মেন ক্যারেক্টারও বলে যে তুমি এমন ভাব করতেছো যে তুমি তাকে মারতেও পারবা চাইলে। তখন এই কথা শুনে সে মুখ ঘুরে বলে যে হ্যাঁ, আপনি ঠিকই কথা বলেছেন যে আমি তাকে মারতেও পারবো না, আর এই কারণে আমি কোনো ঝামেলা ছাড়াই সেখান থেকে চলে এসেছি। তখন এই সব দেখার পর মেন ক্যারেক্টার মনে মনে বলে যে ওয়েল, তার কথায় তো পয়েন্টও আছে, কিন্তু তার মন এত খারাপ কে? হ্যাঁ, সে একজন হেলের অনেক মারাত্মক একটা ভয়ঙ্কর ইনসেক্ট, আর তার মন এত নরম। হ্যাঁ,
যাই হোক এছাড়াও তারা পোলাপান মানুষ, বাচ্চাদের ঝামেলা বাচ্চারাই মিটিয়ে নেবে, এটাই বেশি ভালো হবে। তারপর মেন ক্যারেক্টার তাকে বলে আচ্ছা বাদই দাও ওসব কথা, এখন খাওয়া শুরু করা যাক। তখন এই কথা বলে সেও বলে আচ্ছা ঠিক আছে। তারপর তার পাওয়ারটি ইউজ করে যতগুলো শিশি বা বোতল আছে তার মুটকিগুলো খুলে ফেলে, আর তারপর ব্লাড কন্ট্রোল করে সে খাওয়া শুরু করে দেয়। আর খাওয়ার সময় এমন ঢং করছে যে স্পেসের ভিতর পানি খাচ্ছে। যাই হোক সেই ব্লাডটি খাওয়ার পরে সিস্টেম থেকে নোটিফিকেশন আসে, বলা হয় যে রেড আর্মার বিটাল লাইফ ট্রায়াল ট্রানজ্যাকশন কমপ্লিট। তারপর আরেকটি নোটিফিকেশন আসে যেখানে বলা হয় যে স্টার্টিং অ্যাবিলিটি এক্সট্রাকশন, মানে মেন ক্যারেক্টার এবার তার একটি অ্যাবিলিটি পাবে। তখন এটি দেখে মেন ক্যারেক্টার অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে চলো এখন এটি ক্যাম্পিং করার সময় হয়ে গেছে, আশা করি ইনফার্নো ফার্নেসটি আমি পাবো। বা এখানে হালকা একটু নাম চেঞ্জ করে দিয়েছে, যেখানে ইনফার্নোর বদলে ওখানে হেল হবে। ওকে, হেল ফার্নেস থেকে ইনফার্নো ফার্নেস করে দিয়েছে। অবশ্য বিষয়টি পার্থক্য নেই, সেম টাইপেরই, কিন্তু আমি যে কোনো একটা বলতে পারি যে কোনো সময়, আমি ঠিক নেই, অবশ্য লেখার উপর নির্ভর করে। মাঝে সাথে চেঞ্জ হয়ে গেলে আমি নিজেও চেঞ্জ করে দিতে পারি, কোনো ভরসা নেই। ওকে, তোমরা আশা করি টের পেয়েই যাবে না, ইনফার্নোর হেলের ভিতর কোনো বেশি পার্থক্য নেই। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি অনেক বেশি এনার্জি মেন ক্যারেক্টারের ভিতরে যাওয়া শুরু করে দেয়। আর তারপরে আমরা দেখি সিস্টেম থেকে নোটিফিকেশন এসেছে মেন ক্যারেক্টার পেয়েছে ডিভাইন এলিফেন্ট সাফিসিয়েন্ট বডি, একটি রেয়ার, আর এটি একটি স্পেশাল টাইপের অ্যাবিলিটি। এখানে বলা হয়েছে যে একটি হিউম্যানের বডিতে টোটাল 840 মিলিয়ন পার্টিকেল থাকে, আর প্রত্যেকটা পার্টিকেলে একটি গ্রেট এলিফেন্টের পাওয়ারের সমান। আর এটি যদি ফুললি আবেগ করা সম্ভব হয়, মেন ক্যারেক্টার যদি আবেগিং করতে পারে, তাহলে মেন ক্যারেক্টার একটি ডিভাইন এলিফেন্টের সাথেও ফাইট করার ক্ষমতা রাখে। এমনকি সে চাইলে আকাশ থেকে তারাকেও নিচে নামাতে পারে এবং কি সোলো করতে পারে, মানে খেয়েও ফেলতে পারে। এমনকি মেন ক্যারেক্টার কাছে এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে, মেন ক্যারেক্টার শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে দিনকে রাত, রাতকে দিন করে ফেলতে পারে। আর এছাড়াও মেন ক্যারেক্টারের আরেকটি স্পেশাল অ্যাবিলিটি দেওয়া হয়েছে, সেটি হলো রেড আর্মার বিটাল ট্রান্সফর্ম করে মেন ক্যারেক্টারের পার্টিকেলের সাথে থাকতে পারবে এবং কি মেন ক্যারেক্টারের সাথে মানে হোস্টের সাথে মাঝ হতে পারবে, মানে একসাথে জোড়া লাগা এক কথায়। যাই হোক, তখন মেন ক্যারেক্টার এসব দেখার পর অনেকটা অবাক হয়ে বলে যে এই ডিভাইন এলিফেন্ট সাফিসিয়েন্ট বডি এটি আসলে হেলথ ফার্নেসের অ্যাডভান্স ফর্ম। তারপর মেন ক্যারেক্টার অনেক বেশি খুশি হয় আর এক্সাইটেড হয়ে মেন ক্যারেক্টার বলে এভাবেই যদি চলতে থাকে আর কিছুদিন পরে আমি জিয়াও ইউশানের সাথে সরাসরি ফাইট করতে পারবো। আর তাছাড়াও লিটল জিয়া সে আমার সাথে মাঝও হতে পারবে। হ্যাঁ, তাহলে আমার পাওয়ার আরও বেশি বেড়ে যাবে। এখন আমার লিটল লাইন আর তার বাকি ইনসেক্টের বসে থাকতে হবে না। যাক, এটা একদম পারফেক্ট। তারপরে হঠাৎ করে লিটল জিয়াও মেন ক্যারেক্টার কাঁধের পর উঠে বলে যে ড্যাড, আমার প্রচণ্ড খিদে লেগেছে যে আমি কি কিছু ডিমনিক মিট খেতে পারি? হ্যাঁ, তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে কিন্তু তুমি তো কোনোদিন এইভাবে কথা বলতে না, হঠাৎ এইভাবে বলছো। তখন এই কথা শুনে সে বলে যে আমি লিটল নাইনের কাছ থেকে শিখেছি, আমি চাই যে লিটল নাইন আমাকে গ্রহণ করে নিক। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টারের মুখ থেকে একটা আওয়াজ আছে, হ্যাঁ? যাই বলো না কেন ভাইরা, যে লিটল নাইনই, কিন্তু জিয়াও কম লাগতেছে না এখন আমার কাছে। কারণ ভাই, তোমরা যদি খেয়াল করে রাখো, তোমাদের ভিতরে যদি বড় ভাই বোন থাকে, তারা খেয়াল করবা যে বড় ভাই বা বড় বোনের দেখে যে ছোটোজন তারাও অনেকটা একই কাজ করে। মনে করো যে বড় ভাই কোনো একটা কাজ করছে বা কোনো একটা স্বভাব আছে তার, হ্যাঁ, সেই স্বভাবটা কিছুটা, সব তো আসে না, কিন্তু কিছু স্বভাবগুলো ছোটোজনও শিখে ফেলে বা মানে একই হয়ে যায়, ওরকমই অভ্যাস হয়ে যায়। তা এই জায়গায় ওই একই জিনিসই দেখতেছি, তাও হয়েও যেতে পারে লিটল লাইনের মতন হয়ে যেতে পারে, হলেও অত খারাপ না, কিন্তু না হলে আমার মনে হয় বেশি ভালো হয়। কিন্তু যাই হোক, কিন্তু তোমাদের কাছে কী লাগে, যে লিটল লাইন বেশি ভালো লাগে তোমাদের কাছে নাকি জিয়া বেশি ভালো লাগে? হ্যাঁ, জিয়া তো অবশ্য বেশি দিন হয় না আইসে, কিন্তু লিটল লাইন তো অনেক দিন ধরে আছে। কিন্তু তোমরা তাও বলো যে তোমাদের কাছে বেশি ভালো লাগে কিনা এখন বর্তমান। আর ভালো কথা, লিটল লাইনে কিন্তু আরেকটা নাম আছে, অবশ্য লিটল লাইনই বেশি বলা হয়, মেন ক্যারেক্টারও বলে, মাঝে সাথে নামও বলে, কিন্তু আমি বলি না, লিটল লাইনই বলি। তার লিটল লাইনের নাম তোমাদের আমি কি তা বলে দেই, সেটি হলো তার নাম জিও। ওকে, জিও এটা হলো তার নাম, আর জিয়াও তো জিয়াওই। আর আরেকজনের নাম তোমরা জানি, জিয়া।
ওকে, যাই হোক তাই নামটা বলে দিয়েছি, অবশ্যই কমেন্টে জানিয়ে তো তোমার কাছে বর্তমান কে বেশি ভালো লাগে। যাই হোক তারপরে শিব ভাই আমরা দেখতে পারি এনশিয়েন্ট গড কাল্ট জিয়াং নান টেম্পলে, যেখানে অনেকগুলো লোকের মাঝে একটি লোক বসে আছে। আই থিঙ্ক সে লিডার। সে বলতেছে যে আরবিটাল থেকে কি নতুন কোনো নিউজ এসেছে? হ্যাঁ ভাই, আরবিটালটা কি, আমি অত বড় শিওর তো না। আই থিঙ্ক কোনো মনস্টারদের কোনো একটা গ্রুপ আর সেখান থেকে নিউজ আসার কথা বলতেছে, শিওর না, ওকে আন্দাজ। যাই হোক এই কথাগুলো শোনার পর সামনে দাঁড়িয়ে থাকা যেসব লোক তাদের ভিতর থেকে একজন বলে যে 7 সিট থেকে এই মাত্র নিউজ এসেছে যে জিয়াং নানের জিয়াং চেন নামে একটি ছেলে হ্যাভেন ওপেনিং যে ব্লেড টেকনিক সেটি মাস্টার করেছে এবং কি সেটির 4টি আলাদা আলাদা ভাগ তৈরি করেছে। তার লাস্টের যে টেকনিকটি সেটার নাম আই থিঙ্ক DOA হতে পারে, আর সেটি ডিভাইন র্যাঙ্কেরও হতে পারে। এছাড়াও জেনারেল জিয়াংয়ের সম্পর্কে যত ইনফরমেশন আছে সেগুলো ইচ্ছা করে সেখান থেকে মুছে ফেলানো হয়েছে এবং কি সোল সার্চিং যে টেকনিক সেটির সাহায্যে চেক করা হয়েছে, কিন্তু তাও কিছু জানা যায়নি। উল্টে যারা সোল সার্চিং টেকনিকটা ইউজ করেছে তারা অনেক খারাপভাবে মারা গেছে। তখন এই কথা শোনার পর তার লিডার দাঁড়িয়ে পড়ে। সে বলে যে এটা হয়তো সেই বিগ ডিমারের কাজ। যাক এই সম্পর্কে আর তোমার কোনো ইনফরমেশন আর কোনো দরকার নেই। একটা কাজ করো, এখন যে জিয়াং নানের টপ 3 র্যাঙ্কার আছে সেটি আপডেট করে দাও। আপডেট করে এখন জিয়াং চেনকে 4 মানে টপ 4-এ রেখে দাও। আর এর সম্পর্কে যে বাউন্টি সেটার লিমিট আরও বেশি বাড়িয়ে দাও। বলে দাও যে এদেরকে যে মারতে পারবে, এদের ভিতরে একজনকেও যে মারতে পারবে তাকে 6 স্টারে লেভেল আপ করে দেওয়া হবে, প্রমোট করে দেওয়া হবে। আর যেমন সেকেন্ড, থার্ড এবং পঞ্চম যে সিটগুলোকে যে লিঙ্কু মেরে ফেলেছিল। আর আমাদের এই এনশিয়েন্ট গড কাল্ট আরও অনেক দিন টিকে থাকবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে সেখান থেকে লাইকে মনস্টারের কাছে যেতে যেতে বলে যে থ্যাংক গড যে আমাদের এনশিয়েন্ট গড আমাদেরকে ছেড়ে দেয়নি, এমনকি আমাদেরকে মেসেজ পাঠিয়েছে। এখন সময় হয়ে গেছে আমাদের এনশিয়েন্ট গডের জন্য কিছু করার। তারপর আমরা দেখতে পারি সে একটি গুফা টাইপের একটি ভয়ঙ্কর জায়গায় সে এসে গ্রিট করতেছে কাউকে। সে বলতেছে যে স্পাইডার এম্পায়ার আই গ্রিটিং, আমি এনশিয়েন্ট গড কাল থেকে এসেছি 7 সিট। আমি আপনার সাথে একটি অ্যালায়েন্স নিয়ে ডিসকাস করতে এসেছি। তখন এই কথা শুনে সেই স্পাইডার এম্পায়ার বলে হিউম্যান, আই ক্যান নট বিলিভ এ হিউম্যান। তখন এই কথা শোনার পর সেই লোকটি তাও গ্রিটিং করতে করতে বলে যে না, যদি আমরা একটু কঠোরভাবে বলি তাহলে আমরা এই ডিসকাস্টিং হিউম্যান বডিতে আসি, এটা সত্যি কথা, কিন্তু আমাদের সোল এনশিয়েন্ট গডকে বিলং করে। আর তাই আপনি চাইলে আমাদেরকে এনশিয়েন্ট গডের পূজারী হিসেবে বলতে পারেন। আর আপনি তো অলরেডি একটি অফিসিয়াল র্যাঙ্কের টপ 100-এর ভিতর একজন। আপনার কাছে তো অলরেডি মেসেজটা চলেই এসেছে। এসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো আপনার আর আমাদের গোল তো একই, তাই না? হ্যাঁ। তখন এই কথা শোনার পর স্পাইডার এম্পায়ার বলে তোমার আজে বাজে কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই, সরাসরি বলো তুমি আসলে কে চাও। তখন এই কথা শুনে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে জিয়াং নানের সর্বনাশ। যখন জিয়াং নানের চুজন সিটিতে গেট র্যাঙ্কিং কম্পিটিশনটা হবে তখন আমি ইনভাইট করতেছি আপনার 20 ট্রাইডকে। তখন আমরা স্যাক্রিফাইস করব আমাদের এনশিয়েন্ট গডকে সামন করার জন্য। আর তখন আপনি আই মিন স্পাইডার এম্পায়ার আপনার নাম অনুযায়ী আপনি আপনার প্রাইজটি পাবেন। আর ভাই এই যে এই জায়গায় যত কথাবার্তা হলো না, হ্যাঁ মানে এই জায়গা বলতে কি প্রথম থেকে শুরু করে মানে এই জায়গা আসার পর এর কাল্টের কাহিনী শুরু হওয়ার পরই এখানে অনেকগুলো ওয়ার্ড আমি চেঞ্জ করে দিয়েছি। মানে মূলত কি ওয়ার্ড চেঞ্জ করিনি, অর্থ একই। হ্যাঁ অর্থ একই, আমি যা বলছি তাই ওরা বলছে, কিন্তু কি আমি কিছু কিছু ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিয়েছি, একটু সোজা ভাষায় দিছি যাতে তোমরা অনেকে যারা নতুন তারা বুঝতে অসুবিধা হতে পারে, এমনকি পুরো লোকেরও বুঝতে অসুবিধা হতে পারে। তাই এত ভয়ঙ্কর ওয়ার্ড এই জায়গায় ইউজ করা হয়েছে। আমার
আমার নিজের দাঁত ভেঙে যাইতেছিল। আমি অনেক কষ্টের পর বুঝে তারপরেই করছি, গুগলতে সার্চ করে কিছু বার করা লাগছে, বুঝতেই পারতেছিলাম না ওয়ার্ডগুলো। যাই হোক, তারপর তাও আমি যদি তোমার শর্টকাটে কিছু বলে দিই যাতে তোমরা বুঝতে আরেকটু সুবিধা হয়, যারা এখনও বুঝো নাই কাহিনি করতেছে কি। মূলত যে এর কাল্ট, হ্যাঁ, এর কাল্ট প্ল্যান করতেছে যখন ওই যে জিয়াং নানে যে র্যাঙ্কিং টুর্নামেন্টটা হবে, তখন এই স্পাইডারের যত বিস্ট আছে, যত পোকামাকড় যা আছে না কেন, তাদেরকে একসাথে পাঠায় দেবে তখন মারামারি করার জন্য, এক বলতে পারে জিয়াং নানকে ডিস্ট্রয় করার জন্য। তাদেরকে স্যাক্রিফাইস করে তাদের এনশিয়েন্ট গডকে সাউন্ড করার প্ল্যান করতেছে। এলো তাদের প্ল্যান, আর কিছু নেই। যাই হোক, তোমরা বুঝতে পারছো আশা করি। যাই হোক, তারপরে শিফট হয় নেক্সট ডে। আমরা দেখতে পারি মেন ক্যারেক্টারের রুমের সামনে, যেখানে জি সেনিউ মেন ক্যারেক্টার দরজা থাপড়াচ্ছে আর বলতেছে, জিয়াং তুমি কি এখন এখানে আছো? হ্যাঁ, তখন আমরা আমাদের দেখতে পারি যে আমার মেন ক্যারেক্টার দরজাটি ওপেন করে ফেলে আর বলে, চলো যখন যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা শুনে সে বলে, হ্যাঁ কোথায় যাব? তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, আমরা কি ডেটে যাচ্ছি না? হ্যাঁ, আর যদি আমরা ডেটে না যাই তাহলে কি আমরা তোমার রুমে যাচ্ছি? কিন্তু এটা বেশি তাড়াতাড়ি হয়ে গেলো না, আমি যাবো না, তুমি চলে যাও। তখন এই কথা শুনে যে সে প্রচণ্ড রেগে যায়, বলে তুমি এখান থেকে চলে যাও। তারপর সে সেখান থেকে যেতে বলে, জি সে যেতে বলে যে তাড়াতাড়ি চলো, আমার ফাদার কি জন্য একটা প্ল্যান করছে, তোমাকে ডাকতে চাকর। তারপর মেন ক্যারেক্টার জি ক্লানের ট্রেনিং গ্রাউন্ডে চলে আসে। তখন মেন ক্যারেক্টারকে দেখার পর জি সেনের ফাদার বলে, জি আংচান তুমি চলে এসেছো। তখন মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে ভাবতেছে যে এই কিং অফ ডুইং নাথিং, তার নামের সাথে সে সত্যি পুরোপুরি ম্যাচ কাটতেছে। দেখো তো সে সকাল সকাল কীভাবে শুয়ে আছে। তারপর মেন ক্যারেক্টার যখন তার কাছে চলে যায়, তখন আমরা দেখতে পারি তার কাছে দুটি লোক দাঁড়িয়ে আছে, যে দুটি লোক প্রচণ্ড রেগে মেন ক্যারেক্টারের দিক তাকিয়ে আছে। তখন জি সেনুর ফাদার মেন ক্যারেক্টারকে বলে যে দেখো, এরাই হলো আমার ম্যাজিক সিটির টপ টায়ার, আর এরা কিছুদিন পর তোমার অপোনেন্ট হতে চলেছে। আর এই যে এর ভিতরে যে এটি, সে হলো এই গ্রুপের লিডার, যার নাম ওয়াং ইউয়ান ফে, আর সে একজন হিডেন ক্লাসের। আর তার অ্যাবিলিটিটা হচ্ছে, এই কথা বলবেই তখনই জি সেনহু বলে, ড্যাড আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি আমাদের এনিমির কাছে আমাদের পাওয়ার সম্পর্কে সব রিভিল করে দিতেছেন না? হ্যাঁ, তখন এই কথা শুনে বলে, ও সরি, আমি এইমাত্র ঘুম থেকে উঠে এসেছি, তার জন্য ভুল ফেলিতে গেছিলাম। তখন মেন ক্যারেক্টার এইসব দেখার পর মনে মনে ভাবতেছে, দ্য কিং অফ ডুইং নাথিং, সে কি সত্যি আমাকে বাইরের লোক হিসেবে মনে করে না? হ্যাঁ, অবশ্য সে যদি না বলতো, আমার পয়েন্ট আই যতক্ষণ আছে তার অ্যাবিলিটি সম্পর্কে আমি আরামসে জেনেও যেতাম। তখনই হঠাৎ করে জি সিনিয়র ফাদার বলে, আর 8 দিন বাকি আছে দি গ্রেট জিয়ার র্যাঙ্কিং টুর্নামেন্টের। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য 9 লি ডিভাইন ট্রেজারটি ওপেন করে দেবো। তখন এই কথা শুনে তার তিনজনের আলাদা আলাদা রিয়াকশন। জি সিনিয়র রিয়াকশন তো তোমার পুরাই অবাক। সে মনে মনে ভাবতেছে, ড্যাড এবার আপনি পুরো চেষ্টা করতে চলেছেন? হ্যাঁ, তখন পাশ থেকে হুয়াং ইয়ান ফে, যাই হোক না কেন, সে অনেক বেশি এক্সাইটেড হয়ে মনে মনে ভাবতেছে যে 9 লি ডিভাইন ট্রেজার, হ্যাঁ, এটা তো গ্রেট জিয়ার যে টপ হিডেন যত রেওম আছে তার ভিতর একটি। আর মেন ক্যারেক্টার রিয়াকশন তো ওপি লেভেলের। মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে হ্যাঁ, শুধুমাত্র এই কথার জন্য আমার এখানে ডেকে নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, নাকি সে প্ল্যানিং করতেছে তার ফ্যামিলিতে জয়েন করার কোনো না কোনো প্ল্যানিং করতেছে? হ্যাঁ, যাই হোক, তখনই জি সিনিয়র ফাদার আমাদেরকে এক্সপ্লেন করে বলে যে তোমরা যেখানে যেতে চলেছি সেটি হলো জি ফ্যামিলির 9 লি ডিভাইন ট্রেজার। এখানে তোমরা দেখতে পারবা একটি 10,000 ফুট একটি এনশিয়েন্ট গডের বডিকে, যেখানে যে তোমরা এক্সপ্লোর করবা তার বডি। এটি অবশ্যই সত্যি কথা যে তার 80% অংশ, মানে 80% অংশ অলরেডি এক্সপ্লোর করা হয়ে গেছে, কিন্তু তাও সেখানে যে তোমরা সাবধানে থাকবা, বিশেষ করে তার মাথার কাছে। সেখানে ভুল করেও যাবা না, কারণ তোমরা যদি একবার সেখানে চলে যাও তাহলে তোমার মৃত্যু নিঘাত। আর ভাই, মেন ক্যারেক্টার যাইতেছে এনশিয়েন্ট গডের বডির কাছে, আর আমাদের মেন ক্যারেক্টার বিশেষ করে বডিগুলো অ্যাবজর্ব করে না, ডিভোর করে। এখন হবে মজা নাকি? যাই হোক, তখনই লিটিল জিও বেরিয়ে আসে, এসেই বলে, ড্যাড আমার প্রচণ্ড খিদে লেগেছে, আমি এনশিয়েন্ট গডের বডিকে খাবো, সেটা অনেক বেশি সুস্বাদু। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, প্রথমত যে তুমি লিটিল নাইনের নকল করা বন্ধ করো, এটা তোমার সাথে একদমই মানায় না, যা সত্যি কথা। আর দ্বিতীয়ত যে আমি তোমাকে সেখানে নিয়ে যাব কি না এটা নির্ভর করে দি কিং অফ ডুইং নাথিংয়ের পর, তার সত্যের উপর নির্ভর করে।
তখনই আমরা দেখতে পারি যে সেনের ফাদারকে। সে বলে তাহলে আমার পিছু নাও। তারপরে মেন ক্যারেক্টারকে দেখে যে সে চুপ মারে দাঁড়িয়ে আছে। তখন এটা দেখে সে বলে জিয়াংসেন তুমি কি যেতে চাও না? হ্যাঁ, তখন এই কথা সে মেন ক্যারেক্টার বলে না আমি যেতে চাই। কিন্তু মেন ক্যারেক্টার আসলে মনে মনে ভাবতেছে যে এই দি কিং ডুইং নাথিং, সে কোনো শর্ত ছাড়াই আমাকে নিয়ে যেতে চেয়েছে। হ্যাঁ লিটিল জিয়াও মনে হতেছে আমরা খেতে চলেছি। তখন এই কথা শুনে লিটিল জিয়াও বলে যে আমি খাওয়ার জন্য রেডি হতেছি। কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে হুয়াং ইয়াংফ্যাং এসে বলে কমান্ডার জিয়াংসন তো বাইরের লোক, তাকে ভিতরে যাওয়ার অনুমতি দিচ্ছেন কেন? তখন এই কথা শুনে সে বলে মানে জিসেনের ফাদার বলে যে জিয়াংসেন এখন বাইরের লোক, কিন্তু কে জানে কবে ভিতরের লোক হয়ে যেতে পারে। তারপরে মেন ক্যারেক্টার দিক ঘুরে বলে জিয়াংসেন ভিতরে যাওয়ার পর জি সেনকে প্রোটেক্ট করো। আর তুমি যদি আরও জীবনে বেশি উন্নতি করতে চাও, আরও বেশি পাওয়ারফুল হতে চাও, তাহলে তোমার একজন আরেকজনকে তো সাহায্য করতেই হবে, তাই না? হ্যাঁ, তখনই পিয়াসটাকে জি সেনু প্রচণ্ড লজ্জা পেয়ে বলে ফাদার তুমি চুপ করো, এখনই ভিতরে যাই দেখা যাবে না কে কাকে প্রোটেক্ট করে। আর ফার্স্টকে হুয়াং ইয়াংফ্যান দেখতে পাচ্ছে তার রিয়াকশন প্রচণ্ড রেগে আছে। তারপরে শিব ভাই আমরা দেখতে পারি অন্য একটি জায়গা, ভাই জানি এটা কোন জায়গা এখন শিওর না, কিন্তু এখানে একটি মং টাইপের একটি লোক দাঁড়িয়ে আছে আর কেউ একজন বলতেছে এটা অনেক বেশি বিপজ্জনক জায়গা, এখান থেকে এখনই চলে যাও। আর এর সাথে সাথে আমার এই এপিসোডটি শেষ হয়ে যায়। আর ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর একটা মাঙ্গা আছে না, যেটি লাস্ট ভিডিও আমি রিসেন্টলি আপলোড করছি, ওই যে ডিমনিক কাল্টিভেটার, যেখানে মেন ক্যারেক্টার ডিমনিক কাল্টিভেটার অন্য একটা ওয়ার্ল্ডে জম্বি ওয়ার্ল্ডে যেতে পারে। তাই সেটির নাম বললাম না, কারণ ওটার নাম বেশি লং, এই জন্য বলি না, বেশিরভাগ আমি ডিমনিক কাল্টিভেটারই বলি। তা সেই মাঙ্গাটে আমি আপলোড করেছি, ভিডিও আপলোড করছি তখন দেখলাম কি অনেকে কমেন্ট করেছে, আমি বলছিলাম কমেন্ট করতে, কিন্তু আমি জানি না আমার কথার পর কমেন্ট করছো নাকি তোমরা এমনি কমেন্ট করছো, কিন্তু যাই হোক আমার ভালো লাগছে কমেন্টগুলো পাওয়ার পর। অবশ্যই কয়েকটা কমেন্টের মাথা মধ্যে আমি কিছু বুঝিনি, একটা কমেন্টের পর। তা কিন্তু যাই হোক বাকি কমেন্টগুলো পড়ে আমার ভালোই মজা লাগছে, এনজয় করছি কমেন্টগুলো। তোমার তো এই ভিডিওতেও তোমরা অনেকগুলো কমেন্ট করে যাতে একটু এনজয় করি, তোমরা আলাদা আলাদা কোশ্চেনও করতে পারবো, ভালোবাসা দিতে পারো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আর ওই একজন জিজ্ঞেস করছিলো ওইটার এপিসোড কবে আসবে, তা আমি তাকে বলে দিতাম না আজকে বা কালকে আসবে, কিন্তু আমি যখন চেক করলাম তখন দেখি কি আজকেই আইসে এপিসোডটি। মানে আমি যতগুলো আপাতত মাঙ্গা এক্সপ্লেন করতেছি সবগুলো হলো অনগোয়িং, একটা বাদে, কিন্তু সেটা আমি অনেকদিন ধরে এক্সপ্লেন করার সময় হতেছে না। যখন সময় হবে আমি একবারে বড় একটা ভিডিও আপলোড করে দেবো নি। আর তাছাড়া যে করে আমি মানে মাঙ্গা এক্সপ্লেন করতেছি সবগুলো অনগোয়িং, যখনই আসে তার 2 থেকে 3 দিনের ভিতরে আমি এটা এক্সপ্লেন করে আপলোড করে দিই। সেদিনই করার চেষ্টা করতাম আগে, কিন্তু এখন হয় না, সময় হয় না। যাই হোক, আর কিছুই বলবো না, তাড়াতাড়ি চলে আসবে না। গুড বাই, টাটা, সি ইউ।